হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডিজেস্ট, দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশনাল সলিউশনস। আজকে আমরা দেখব একটা জিকের ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে জিওগ্রাফি, সেটা নিয়ে ডিসকাস করব। এই জিওগ্রাফি যেটি আছে, এই সাবজেক্টটি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে, ওটা আপনার হতে পারে এসএসসি, হতে পারে তোমার রেলওয়ে, এটার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যেটা হচ্ছে জিওগ্রাফি। একটা ভালো পার্সেন্টেজ অফ কোশ্চেন ওয়েটেজ খুব ভালো আসে জিওগ্রাফি থেকে। আর জিকের একটা মজা কি জানো, জিকে আইদার তুমি জানো আইদার তুমি জানো না, আইদার তুমি কনসেপ্টটা তোমার মধ্যে আছে আইদার তুমি জানো না। ম্যাথসে কি হয়, চলো একটা কোনো ট্রিক এটা দিয়ে ওটা দিয়ে আমরা বার করে দিতে পারি, ম্যাথসে বলো, রিজনিংয়ে বলো, বুদ্ধি লাগিয়ে। ইংলিশেও মোটামুটি মনে হচ্ছে এটা ঠিক এটা ঠিক ওটা ঠিক, এটা ভেতর থেকে একটা ডাক আছে, কিন্তু জিকে তা নয়। জিকে তুমি আইদার জানো না হলে তুমি জানো না। আর এই একটি সাবজেক্ট যেটা জিওগ্রাফি, এটা একটা খুবই স্কোরিং সাবজেক্ট আর একটা ভালো রকম ওয়েটেজ ক্যারি করে, যেটা হচ্ছে যে কোনো এক্সাম তুমি নাও, তুমি এসএসসির এক্সাম কোনো নাও, তুমি রেলওয়ের এক্সাম করো নাও। ফর এক্সাম্পল রেলওয়ে এনটিপিসি যদি তুমি ধরো, 6 থেকে 10টা কোশ্চেন ওখানে আসে। তারপরে তুমি যদি এসএসসি ধরো, ওখানে একটা ভালো অলমোস্ট জিকে পোর্শনের 20% তোমার ওটা ক্যারি করে। তো এই জন্যে এই একটি সাবজেক্ট যে জিওগ্রাফি যে সাবজেক্টটি আছে, এটা একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে দাঁড়ায় প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ। আর চাকরি পেতে গেলে আজকের ডেটে যা কম্পিটিশন, তাকে ওখানে তুমি যদি বলো যে আমি এই পার্টটা ছাড়বো এই পার্টটা করবো, তাহলে কিন্তু চাকরি হচ্ছে না বস। তাই জন্য তোমায় কি করতে হবে, তোমাদের যে পুরো 100% প্রিপারেশন, এখানে কোনো আর সেই জিনিসটা নেই যে কোনটা ইম্পর্টেন্ট, এইটা ছেড়ে আমি করব, এটা আমি বাদ দিয়ে করব, এটা কিন্তু বলার আর রাস্তা নেই। আর এখানে অনেক স্টুডেন্ট আছে যারা জিওগ্রাফি অনেক পড়েছে সবাই ক্লাস 10 অবধি, কিন্তু ভুলে যাই আমরা, রাইট? আমরা সায়েন্সের স্টুডেন্ট অনেকে হয়, সায়েন্স স্ট্রিমে চলে গেছি, সায়েন্স নিয়ে পড়াশুনো করেছি, তো জিওগ্রাফিটা ছেড়ে দিয়েছি, বা অনেকে আর্টস নিয়ে পড়েছি, ঠিক আছে, তো ওখানে আমরা ছেড়ে দিয়েছি। তো এখানে কি হবে, সেটা একটা ব্রাশ আপ হয়ে যাবে, আছে সব ব্রেনেই। জাস্ট আমি কি করছি, এখানে ওইগুলোকে আবার সতেজ করছি, যেগুলো আগে থেকে ছোটবেলায় আমরা পড়েছি জিওগ্রাফি নিয়ে, সেটাকে আমরা সতেজ করছি। জিনিসগুলো সব কিন্তু তুমি যখন দেখবে পরপর, সেগুলো কিন্তু সব কিছু তোমার মধ্যেই আছে। এটা কিন্তু কোনো কিছু আমি আউট অফ দ্য বক্স বা আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু ডিসকাস করছি না। তো এগুলো তোমাদের জুনিয়র ক্লাস যখন তোমরা স্কুলে পড়েছিলে, এই সব জিনিসগুলো নিয়ে চর্চা করেছিলে, এখন চর্চাটা নেই, এই জন্য ভুলে গেছো। কিন্তু আবার চর্চা করলে কি হবে, আবার সতেজ হয়ে যাবে। আর ডেফিনেটলি আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই সাবজেক্টটা এই ক্লাসগুলো করার পর জিকেতে তোমার ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারবে। যদি তুমি এনটিপিসি নাও, ওখানে ম্যাক্সিমাম যদি এই যে রেলের পরীক্ষা যদি নাও বা এসএসসির পরীক্ষা যদি নাও, জিকে একটা স্কোরিং তো পয়েন্ট অফ ভিউ আছেই। আর এই ক্লাসগুলো করার পর আমি 100% তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 95 to 98% তোমরা এটা অ্যাটেম্প করে আসতে পারবে। আর একটা ভালো পজিশনে তোমরা চলে যাবে, ভালো স্কোর করবে, যেটা তোমাদের চাকরিটা সুনিশ্চিত করবে, রাইট? তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করি জিওগ্রাফির, যেটা হচ্ছে অরিজিন অফ আর্থ। প্রথমে জানবো আমরা যে আর্থ কি করে এসছে, রাইট? প্রথমে দেখো জিনিসটা আমরা শুরু করছি প্রথমে মহাকাশ দিয়ে, রাইট? মহাকাশ দিয়ে কেন শুরু করছি, আগে আমরা জানবো যে কোথা থেকে আমরা এসছি, অস্তিত্ব কোথায়। প্রথম থেকে যদি আমি তোমাকে বলতে থাকি হিমালয় এই ওই হ্যান ত্যান বা আগে আগে জানতে হবে না যে সোলার সিস্টেম কোথা থেকে এলো, আগে তো জানতে হবে না মহাকাশে কি হয়েছে, কোথা থেকে পৃথিবী এলো, রাইট? তো সেই জন্য আমরা প্রথমে শুরু করছি আজকে স্পেস থেকে, ঠিক আছে? আজকে আমরা দেখবো অরিজিন অফ আর্থ। এটাকে আমি কিছু পার্টে ডিভাইড করেছি, অনেক বড় টপিক এটা একটা ইম্পর্টেন্ট টপিক, মাঝে মাঝে এখান থেকে কোশ্চেন চলে আসে, তাই জন্য পুরোটা জেনে রাখা খুব দরকার, রাইট? আজকে দেখবো আমরা নেবুলার থিওরি কি হয়, নেবুলার থিওরি, তারপরে দেখবো হিস্ট্রি অফ সোলার সিস্টেম, তারপরে দেখবো আর্থ অ্যান্ড সোলার সিস্টেম, তারপরে দেখবো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, আর তারপরে দেখবো আর্থস ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড কাকে বলে। তো এই সব জিনিসগুলো তোমরা আগে থেকেই জানো, জাস্ট একটুখানি রিভাইজ করা, আর কিছু। তোমরা আমার থেকে বেশি স্মার্ট আমি জানি, তো এটা জাস্ট রিভাইজ করা। চলো শুরু করি। শুরু করার আগে একবার আমি তোমাকে রিমাইন্ড করে দিই, আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে স্টাডিজেস্ট কম্পিটিটিভ, এটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে studies.in, এখানে তোমরা লাইক করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখান থেকে তুমি জয়েন হতে পারো। আমাদের এখানে স্টাডি রিলেটেড কন্টেন্ট অনেক আসতে থাকে, প্লাস কোনো যদি তোমার ডাউটস থাকে এখানে রেজ করতে পারো। আমাদের লাইভ ক্লাসের মডিউল তুমি এখান থেকে পেতে পারবে। তারপরে আমাদের ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো স্টাডিজেস্ট বলে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানেও তোমরা জয়েন করতে পারো এই নাম্বারটির সাহায্যে। অ্যান্ড ফর মোর ইনফরমেশন লগ ইন টু www.studygest.in।
বোঝা গেল? চলো, এইটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, গুগল প্লে থেকে। এখানে তোমরা ঠিকভাবে সব ধরনের কোর্সেস তোমরা এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবে। আর অ্যাপটি ডাউনলোড করার পর এই লোগোটি আসবে তোমাদের স্ক্রিনে, আর এখান থেকেই তোমরা সব লাইভ ক্লাস বলো, রেকর্ডেড ক্লাস বলো, সব এখান থেকে অ্যাক্সেস করতে পারো, প্লাস স্টাডি নোটস অ্যান্ড ডাউটস অলসো। তোমাদের কোনো ডাউটস থাকলে তোমরা এখানে রেজ করতে পারো, ঠিক আছে? এটি এমনি আমাদের দেখতে লাগে ইউটিউব চ্যানেলটি, এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, তাকে কোনো ফ্রি কন্টেন্ট আসলে তোমরা সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাও, আর তোমরা তোমাদের প্রিপারেশন 100% হতে থাকে, রাইট? আর এটি আমাদের হচ্ছে ফেসবুক পেজ, এখানে লাইক করে নাও, এখানে অনেক স্টাডি রিলেটেড কন্টেন্ট তোমরা পাবে। চলো আজকের টপিক আমরা শুরু করি, যেটা হচ্ছে অরিজিন অফ আর্থ। প্রথমে আমরা দেখবো নেবুলার থিওরি। দেখো, নেবিউলা আমি জানি এখানে অনেকে হয়তো ডিসির ফ্যান দেখেছো মনে হয়, ডিসির ফ্যান তো, মানে তোমাদের যেটা তোমার ইয়েটা আছে, এই যে এত কিছু হলো, আয়রন ম্যান অ্যান্ড এভরিথিং, ডিসি ইউনিভার্স। তো ওখানে একজন একটি ক্যারেক্টার ছিল নেবুলা বলে, মহাকাশে এলিয়েন ক্যারেক্টার, গ্রিন কালারের, মনে করতে পারছো? দেখেছো মুভিটা? তাহলে হবে, এটা তো গার্ডিয়ান অফ গ্যালাক্সির একটা মুভি। তো ওখানে একজন নেবুলা ছিল, নেবুলা নামটি ওখান থেকে এসছে, মানে ওখান থেকে নয়, ওনার নাম নেবুলা ওখানে ছিল। তো নেবুলা জিনিসটা কি আমরা দেখবো, নেবুলার থিওরিটাই বা কি। দেখো, এখানে লেখা রয়েছে, দেয়ার আর মেনি আইডিয়াস অ্যাবাউট ফরমেশন অ্যান্ড ইভলিউশন অফ সোলার সিস্টেম। অনেক আইডিয়া আছে, কেউ বলে বিগ ব্যাং হয়েছে, কেউ হয়েছে, অনেক আইডিয়াস আছে কি করে ফরমেশন অফ মানে সোলার সিস্টেম হয়েছে। তো ওখানে একটা থিওরি আছে, যেটা হচ্ছে নেবুলার থিওরি। দিস ওয়াজ অ্যাকসেপ্টেড দ্যাট আইডিয়া ইজ 4.6 বিলিয়ন ইয়ার্স এগো দেয়ার ওয়াজ আ ভেরি বিগ ক্লাউড অফ গ্যাস ইন আওয়ার এরিয়া অফ স্পেস নোন অ্যাজ নেবিউলা। তো একটি বড়, মনে করো এটি পুরোটা হচ্ছে স্পেস, ঠিক আছে, এটাকে আমরা মহাকাশ ধরে নিলাম। তো এখানে একটা বড় একটা গ্যাসের একটা ক্লাউড ফর্মেশন হচ্ছে, একটা গ্যাসের এখানে, ঠিক আছে, এটা ক্লাউডের মতো, এইটাকে আমরা বলছি নেবিউলা। ঠিক আছে, বোঝা গেল কি? পুরো মহাকাশের মধ্যে বিগ ক্লাউড অফ গ্যাস ইন আওয়ার এরিয়া অফ স্পেস, এটাকে আমরা বলছি নেবিউলা। আন্ডারস্টুড? তাহলে নেবিউলা কি হলো? একটা বড় গ্যাস, যেখানে ওর মধ্যে অনেক কিছু জিনিস আছে, একটা বড় একটা মেঘের মতো জিনিস, যেটা মহাকাশে বিরাজমান ছিল, সেটাকে আমরা বলছি নেবিউলা, রাইট? The nebula eventually became so big that the gravity pulled all the gases to the center. তো নেবিউলা কি হলো? আস্তে আস্তে বড় হচ্ছিল। এবার এতই আস্তে আস্তে বড় হচ্ছিল যে ওদের যে মানে মানে এবার যখন দেখো প্রত্যেকটা জিনিসের গ্র্যাভিটেশনাল পুল আছে, যেটাকে আমরা বাংলায় বলি মাধ্যাকর্ষণ, রাইট? আমি দেখো যে আমরা যে আর্থে হাঁটছি, এটাও একটা কেন, কি কারণ? এটা হচ্ছে গ্র্যাভিটির কারণে, কেন কি আমাদের গ্র্যাভিটি নিচের দিকে টানছে, রাইট? তো এই সব জিনিসগুলো এতটাই যখন বড় হয়ে গেল গ্যাসটা, এই যে ক্লাউডটা, নেবিউলাটা, তখন কি করলো? এটা সব ভেতর দিকে ওকে মানে সেন্টারের দিকে টানতে শুরু করলো, ঠিক আছে? Eventually became because of all the gas, it became so hot there are some hydrogen atom fused together to make helium. কি করলো? এটা আস্তে আস্তে গরম হচ্ছিল, গরম হতে হতে কি হলো? কিছু ওখানে হাইড্রোজেন অ্যাটম ছিল, যেটা কি করলো? একসঙ্গে জুড়ে হিলিয়াম বানালো, একসঙ্গে জুড়ে হিলিয়াম। এবার কেমিস্ট্রির দিকে আসছি, যে কি করে কি হচ্ছে না হচ্ছে। দেখো, সব ইন্টার রিলেটেড, জিওগ্রাফি বলো, তুমি যেটা বলো, সবই ইন্টার রিলেটেড। তোমাকে সায়েন্সও জানতে হবে, জিওগ্রাফি জানতে গেলে তোমাকে একটু কেমিস্ট্রিও জানতে হবে, একটু বায়োলজিও জানতে হবে, একটু ফিজিক্সও জানতে হবে, আর একটু তোমার সব কিছুই নলেজ রাখতে হবে, রাইট? তবে তুমি মিক্স মানে করতে পারবে। বলো হাইড্রোজেন আমি জানি না, হিলিয়াম আমি জানি না, তা বললে হবে না, সেটা তোমার কেমিস্ট্রি ক্লাসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, রাইট? যদি না জানো সেখানে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু একটু আইডিয়া, আমি আশা করি যে তোমরা একটুখানি আইডিয়া রাখো যে হাইড্রোজেন আর হিলিয়াম কি, রাইট? তো এখানে তোমার কি হলো? some hydrogen atom fused together to form make helium. As they did this a lot of energy went out. কি হলো? এটা থেকে অনেকটা এনার্জি বেরিয়ে গেল, যখন এই প্রসেসটা হচ্ছিল অনেকটা এনার্জি বেরিয়ে গেল। all this energy eventually made sun. এই এনার্জিটা কি করলো? আমাদের যে সোলার সিস্টেমে যে সূর্য আছে সেটা ফরমেশনে ওটা মানে হেল্প করলো। দ্য লেফট ওভার গ্যাস অ্যান্ড ডাস্ট মেড দ্য প্ল্যানেটস, দেয়ার মুনস, অ্যাস্ট্রয়েড অ্যান্ড অল দ্য অবজেক্ট ইন দ্য সোলার সিস্টেম। বাকি সব যে ডাস্ট পার্টিকেল ছিল, ডাস্ট পার্টিকেল মানে আমরা জানি যে ধূলিকণা, কিন্তু একটা যখন তুমি ইউনিভার্স দেখছো, সেখানে একটা ধূলিকণা অনেক বড়। পৃথিবী একটা ধূলিকণার মতো যদি বলে, ইউনিভার্স এতটাই বড় যে পৃথিবী একটা ধূলিকণার মতোই ওখানে। তো একটা ধূলিকণা মানে একটা প্ল্যানেটের কথা বলছি। তো এখান থেকে তোমার মুন বলো বা কোনো স্যাটেলাইট বলো, কোনো প্ল্যানেট বলো, এখান থেকে অ্যাস্ট্রয়েড বলো, এগুলো জিনিসগুলো কি আমরা আগে জানবো, অ্যাস্ট্রয়েড কি, প্ল্যানেটস কি। তো এখান থেকে তোমার শুরু হলো সোলার সিস্টেম। দেখো এখানে ছবি দেওয়া আছে, এটা একটা নেবিউলা,
এখান থেকে আস্তে আস্তে তোমার এটা টানতে শুরু হলো, আস্তে আস্তে এনমি হতে নেক্সট এটা এই ফর্মে এলো, এখান থেকে এই ফর্মে গেল, এই ফর্ম থেকে এই ফর্মে এসে একটা প্রপার একটা ওয়েতে সেট হয়ে গেল। এখান থেকে সোলার সিস্টেম এলো, এখান থেকে তোমার আর্থ বা আদার প্ল্যানেটস এলো। এটা হচ্ছে নেবুলার থিওরি, রাইট? আর এই জিনিসটা নেবুলার থিওরির সঙ্গে আমরা জানি বিগ ব্যাংও হয়েছিল। বিগ ব্যাংটা একটা ব্লাস্ট হয়েছিল, সেটা আমরা বলছি, ওটা ইউনিভার্সাল। এটা নেবুলার থিওরি থেকে সোলার সিস্টেম এলো, রাইট? এটা হয়ে যাচ্ছে, মানে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিগ ব্যাং এর পরের স্টেজ, যখন ক্লাউডস ফর্মেশন হবে, সেটা হচ্ছে নেবুলার থিওরি, রাইট? চলো, আমি আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে তোমরা রেজ করতে পারো, রাইট, আমাদের ফোরামে। চলো আগে বাড়ি। তো নেক্সট হচ্ছে অরিজিন অফ আর্থ। এবার যে এই আর্থ কি করে এসছে সেটা আমরা দেখছি, ঠিক আছে? দ্য ফরমেশন অফ আর্থ অকার্ড অ্যাজ আ পার্ট অফ ফরমেশন অফ সোলার সিস্টেম। যখন সোলার সিস্টেম তৈরি হচ্ছিল, ওর পার্ট থেকে একটা মানে আর্থ ওখান থেকে আস্তে আস্তে তৈরি হয়ে গেছিল। ইট স্টার্টেড অ্যাজ আ লার্জ রোটেটিং ক্লাউড অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস। প্রথমে একটা ডাস্ট অ্যান্ড গ্যাসেসের একটা বড় ক্লাউড ছিল। প্রথমত দেখো সলিড আর্থ তো ছিল না, প্রথমে একটা মানে লার্জ রোটেটিং ক্লাউড অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস ফর্মেই ছিল, রাইট? দিস ক্লাউড, দ্য সোলার নেবুলা, ওয়াজ কম্পোজড অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অ্যান্ড প্রডিউস ইন দ্য বিগ ব্যাং। বিগ ব্যাং কি হয়েছিল দেখো, একটা যখন সব জিনিস একসঙ্গে চলে আসছিল, যখন টানে না, বলছিলাম যে মাধ্যাকর্ষণে টেনে নিচ্ছিল, তো একটা পয়েন্টের পর একটা আনস্টেবল একটা পজিশন তৈরি হয়ে গেছে। যখন সব ইউনিভার্সের যত একটা মানে জিনিস আছে সেটা এক জায়গায় যখন হতে লাগলো, ওখানে মাসটা বাড়লো, এনার্জিটাও বাড়ছিল। লাস্টের কি হলো, একটা লিমিটের পর একটা বড় ব্লাস্ট হলো। সেই ব্লাস্টটাতে কি হলো, সব দিকে সব কিছু ছড়িয়ে গেল। ওর পরে আসছে আমাদের সোলার সিস্টেম, যেটা নেবুলার থিওরি থেকে আমরা, ওটা গ্যাসের মতো ছিল, ওখান থেকে এটা মানে ব্লাস্ট তো হয়ে গেছে, বাড়তে থাকছে, ওর মধ্যে একটা ছোট একটা গ্যাস, ওখান থেকে সোলার সিস্টেম তৈরি। এটা হচ্ছে নেবুলার থিওরি। দুটোকে কনফিউজ করো না। প্রথমে হয়েছিল বিগ ব্যাং, তারপরে হচ্ছে তোমার নেবুলার থিওরি আসছে। আন্ডারস্টুড? তো this cloud, the solar nebula, was composed of hydrogen and helium produced in the Big Bang as well as heavier element produced in supernova. এবার সুপারনোভা জিনিসটা কি? সুপারনোভা জিনিসটা হচ্ছে কিছুই না, একটা বড় এক্সপ্লোশন। যখন একটা তারা বাস্ট করে বা কোনো একটা বড় এক্সপ্লোশন হচ্ছে, দেখবে এটা আমাদের দেখতে পারি না, আমাদের মিল্কি ওয়েতে সচরাচর দেখা যায়, অন্য গ্যালাক্সিতে হতেই থাকে। কোনো একটা কিছু হলে একটা বড় এক্সপ্লোশন হয়। তো বড় এক্সপ্লোশন মানে এটা কোনো বুম ফাটানো বা একটা কোনো কিছু অন্য এক্সপ্লোশন, ওটা তো কিছুই না। ওর প্রায় লাখ লাখ কোটি কোটি গুণ বড় একটা এক্সপ্লোশন যেটা স্পেসে হয়, সেটাকে আমরা বলি সুপারনোভা, ঠিক আছে? তো এই সুপারনোভাটা হচ্ছে এই বিগ ব্যাং কি যেটাকে বলা হচ্ছে সুপারনোভা। তো এখানে একটা ক্লাউড আমাদের যেটা ক্লাউড ছিল, এখানে ছিল কম্পোজড অফ হাইড্রোজেন এন্ড হিলিয়াম আর কিছু হেভি মেটালস এলিমেন্টস, এখানে এটা দিয়ে কম্পোজ ছিল। তো এই ক্লাউডটি যেখান থেকে আমাদের সোলার সিস্টেম আসছে, ঠিক আছে? দেন অ্যাবাউট 4.68 ইন্টু 10⁹, এটা 109 নয়, 10⁹। তো এই ইয়ার্স এগো সোলার নেবুলা বিগেন টু কন্ট্রাক্ট, রোটেট অ্যান্ড গেইন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো 4.68 ইন্টু 10⁹ ইয়ার্স আগে কি হলো, বছর আগে এই সোলার নেবুলাটি কন্ট্রাক্ট করা শুরু করলো, ঘোরা শুরু করলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া শুরু করলো। এবার দেখা গেলো ফিজিক্সের টার্ম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, রোটেট, এগুলো মানে হচ্ছে কিছু না, নিজের একটা অ্যাক্সিসে ঘোরা শুরু করলো, মোমেন্টাম পাওয়া শুরু করলো, ঠিক আছে? এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ফিজিক্স ক্লাসে, ঠিক আছে? This may have triggered by a star in a region exploding as a supernova and sending shockwave through the solar nebula. এটাতে কি হলো, এই যে তোমার সুপারনোভাটি হলো, এটা শক ওয়েভ চারিদিকে তোমার যত সোলার নেবুলাতে মানে ওটাকে স্পেন্ড করে, শক ওয়েভটা চলে গেল। যখন বোম ব্লাস্ট হয়, আমরা ফিল করতে পারি না, কোনো একটা কিছু ব্লাস্ট হলো, ডাইনামাইট ব্লাস্ট বা কিছু একটা ব্লাস্ট হলো, তখন আমরা ফিল করতে পারি না যে ওয়েভটা আসছে। তো এমনি যখন সুপারনোভা হলো, এত বড় এক্সপ্লোশন যখন, তোমার তো দেখা একটা ওয়েভ থাকবেই, ফিল তো হবেই। তো এটা সোলার নেবুলার চারিদিকে স্প্রেড হয়ে গেল, ঠিক আছে? As the cloud rotated, it became a flat disk perpendicular to its axis of rotation. কি হলো, একটি ডিস্কের মতো শেপ তৈরি হয়ে গেল। এটা একটা ডিস্কের মতো শেপ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস, এই অ্যাক্সিসের এগেইনস্ট এটা ঘুরতে শুরু করলো, রাইট? তো সরি, flat disk perpendicular to the axis of rotation এটা তৈরি হয়ে গেল। Most of the mass concentrated in the middle and began to heat up. কি করলো, এই যে ডিস্কটা তৈরি হলো, ম্যাক্সিমাম মাস কিন্তু মিডিলেই রয়ে গেল, মিডিলেই ম্যাক্সিমাম মাসটি রয়ে গেল। তো এইটি কি করলো, এখানে আস্তে আস্তে এটা হিট আপ হওয়া শুরু করলো। Meanwhile the rest of the disks began to break up into rings. এই যে ডিস্কটা আছে, আস্তে আস্তে এটা কি করলো, একটা রিং এর ফর্মেশন